সেই মানুষগুলোর উপরে অত্যাচার দিন দিন বাড়ছে, মন্দির ভাঙচুর হচ্ছে। এর ফলে কি হচ্ছে যে আজকেই তো যেটা ঘটলো যে ঘোষণা দিয়ে, পূর্ব ঘোষণা অনুযায়ী বুলডোজার দিয়ে মন্দির ভাঙা হলো খিলক্ষেতের ওখানে। এগুলো তো লুকিয়ে টুকিয়ে করছে না, এগুলো হুট হুট করে গিয়ে করছে না, এগুলো ঘোষণা দিয়ে আজান দেওয়ার মতো করে এবং বীর দর্পে দেখাচ্ছে যে দেখো আমরা ঘোষণা দিয়ে, আমরা জনসমক্ষে প্রশাসনকে দাঁড় করিয়ে আমরা এটা করছি, তোমরা বাংলাদেশের জনগণ তোমরা ঘোড়ার ডিমও করতে পারবা না এবং তোমাদেরকে আমরা কিছুই মনে করি না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পষ্ট জবাব। এবং উনার এই জবাবটা কেন আমি বলছি, কারণ উনি লন্ডনে যখন বলতে পেরেছেন জনগণ টাকা খেয়ে ভোট দেয়, তার মানে উনি বাংলাদেশের জনগণকে সারা বিশ্বের সামনে মানে নিগৃহীত করে দিলেন। তো উনার তো জনগণের প্রতি কোনো ভালোবাসা নাই, মায়া দয়া নাই। থাকলে একটি জনগণের উপরও আর এই মব কিলিং ঘটতো না। এর মধ্যে ঘটেই যাচ্ছে ঘটে যাচ্ছে, আজকে আমরা বিস্মিত না, আমি অন্তত ব্যক্তিগতভাবে বিস্মিত না। হ্যাঁ দুঃখিত, কষ্ট লাগে যে আমি গিয়ে সেই মব বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারছি না। হয়তো একদিন বাংলাদেশের জনগণ এই মবের পাল্টা মব জনগণের পক্ষের মব নিয়ে দাঁড়াবে, আমি আশা করি। দেখেন বাংলাদেশে কেন এরকম একটা দৃশ্য আমরা দেখলাম যে 3 জন নির্বাচন কমিশন অ্যারেস্ট হলো, তার মধ্যে নুরুল হুদা সাহেব একজন নির্বাচন কমিশনারকে যেভাবে জুতার মালা পরিয়ে জুতা দিয়ে পেটানো হলো, মবের সামনে তাকে নেওয়া হলো। একটা রাষ্ট্রের চেহারা কিন্তু এটা। সিইসি কে যখন জুতা দিয়ে পেটানো হলো জনসমক্ষে এবং রাষ্ট্র নির্বিকার থাকলো, তখন বুঝতে হবে যে এই ইউনূস বাহিনীর উদ্দেশ্য কি। নতুন বর্তমান যে নির্বাচন কমিশনার আছেন উনাকে বুঝিয়ে দেওয়া হলো যে পুরনোদেরকে তো আমরা জুতা দিয়ে মেরেছি, তুমি যদি বাবা ইউনূস বাহিনীর বাইরে থাকো, ইউনূসের ক্ষমতার লোকজনের কথার বাইরে যাও, তাহলে তোমার জন্য তো জুতাও না, আরো অনেক কঠিন কিছু আসবে। তো বর্তমান যিনি নির্বাচন কমিশন, উনার ব্যক্তিত্ব নিয়ে আমার প্রশ্ন আছে যে উনি যখন ওনার প্রাক্তন সহকর্মী, উনার একই পদমর্যাদার মানুষজনকে জুতার মার খেতে দেখলেন, তখন উনার আসলে ওই পোস্টে থাকার কথা কিনা এটা নিয়ে আমার আসলে একটু ব্যক্তিগতভাবে সন্দেহ জেগেছে। কারণ আমি যখন দেখবো যে আমার একজন একই পোস্টের একজন মানুষকে এরকম নির্যাতন করছে, তখন আমি ওখানে কাজ করতে পারবো না, এবং সেটাই উচিত ছিল। এবং উনার যে কোনো রকমের কোনো স্বাধীন সত্তা নেই সেটা আমাদের বলতে হচ্ছে না, সেটা এই সরকারই বলে দিচ্ছে আমাদের, যে বর্তমানে যিনি আছেন তিনি সেটাই বলবেন যেটা আমরা বলতে চাই বা বলাতে চাই, সে কথা নেই। আর নির্বাচন নিয়ে যে ঘটনাটা ঘটছে তাতে আপনি ধরেই রাখতে পারেন যে নির্বাচন আদৌ হবে কিনা সন্দেহ। নির্বাচন দেয়ার থাকলে এই ধরনের আচরণ করতো না এই সরকার, নির্বাচন দেওয়ার কোনো আগ্রহ নেই। আর নির্বাচন করলে আওয়ামী লীগের কি হবে বা আওয়ামী লীগ ভোট, ধরেন যদি সত্যি নির্বাচন হতো বা নির্বাচন যদি হয়, ইউনূস বাহিনীর মবের সাথে দাঁড়িয়ে এরকম একটি অথর্ব প্রশাসনের সামনে দাঁড়িয়ে, যেখানে প্রশাসন দাঁড়িয়ে মব দিয়ে মানুষকে পেটানো হচ্ছে, সেখানে কোথায় নির্বাচনের পরিবেশ? নির্বাচনের জন্য নিয়ম অনুযায়ী একটা পরিবেশ থাকতে হবে যেখানে সকল দল তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু ইউনূসের মোটো হচ্ছে, ইউনূসের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা, বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। 4 লক্ষ নেতা কর্মী আমাদের কারাগারে, এবং চাইলে উনি আরো 4 লক্ষ কারাগারে পাঠাবেন বা মেরে ফেলতে চান। তো এখন এরকম একটা জায়গায় তো নির্বাচন আওয়ামী লীগ কিভাবে করবে? কারণ আওয়ামী লীগ যাতে নির্বাচনে না আসে সেই ভয়টা কার? সেটা ইউনূসের ভয়। কারণ ইউনূস যাদেরকে নিয়ে, জামাত ইসলামী সহ এই এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি সহ যাদেরকে নিয়ে উনি জোট বেঁধেছেন, তারা সবাই মিলে যে ভোট পাবে তারা অন্তত 4 গুণ বেশি ভোট পাবে আওয়ামী। 57% থেকে 60% লোক আওয়ামী লীগকে চায়। এনসিপির ভোট কয়টা? এবি পার্টির ভোট কয়টা? জামাত ইসলামের ভোট কয়টা? আজকে বিএনপি কয়টা ভোট পাবে? জামাত ইসলাম, এনসিপি সহ তারা যে জোট করেছে সেখানে ভোট কোথায়? তারা জানে ভোট পাবেন, তারা জানে তাদের জামানত বাজেয়াপ্ত। সে কারণে বিএনপি কে লন্ডনে গিয়ে বৈঠক করে তিনি জোটের মধ্যে এনেছে। আজকে বিএনপি জামাতের জোটে কি মানুষ ভুলে গেছে 2014 সালে সে আগুন সন্ত্রাসের কথা? গাড়ি ভর্তি মানুষকে যে পুড়িয়ে মেরে ফেলা হলো, সিএনজির মধ্যে পেট্রোল বোমা দিয়ে সবাইকে পুড়িয়ে মারা হলো, মানুষ ভুলে গেছে 14 সালের আগুন সন্ত্রাস? মানুষ কিছুই ভুলে নাই, মানুষের সব মনে আছে। মানুষ নীরব আছে মানে এই না যে সবকিছু মেনে নিবে। আজকে এই মব সন্ত্রাস দেখে জনগণ চুপ করে আছে তার মানে এই না
যে জনগণ ইউনূসের সাথে আছে, এনসিপির সাথে আছে, এবি পার্টির সাথে আছে, কারোর সাথে নাই। বিএনপি কি করছে গ্রামে গঞ্জে শহরে? মানুষ দেখছে না? দেখছে। ইউনূস সাহেব কি করছে? ইউনূস সাহেব যে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রকে দাঁড় করিয়েছেন উনি। একটা রাষ্ট্রকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন। উনি নির্বাচন না দিয়ে নানান প্রক্রিয়ায় ক্ষমতায় থাকতে চান। থাকুক উনি ক্ষমতায়, জনগণ ওনাকে উনার ঠ্যাং ধরে নামাবে। এবং এই এনসিপি, এবি পার্টি সহ যাদেরকে নিয়ে উনি জোট করেছেন, নির্বাচনে আওয়ামী লীগ যদি নাও যায় নির্বাচনে, তারপরও তারা জামানত বাজেয়াপ্ত হবে। আর এদের সকলকে এই মবে, তাদের সৃষ্টি করা মবের মুখোমুখি হতে হবে। ইতিহাস সাক্ষী, প্রকৃতির বিচার কোনোদিন কেউ মানে প্রকৃতির বিচার থেকে কেউ কোনোদিন মাফ পায় না। জি, ধন্যবাদ আপনাকে রাশিদ হারুন। গত 15 বছর সঠিকভাবে কোনো ভোট হয়নি কেন? ইয়ং বেঙ্গল তিনি বলেছেন দেশে মুক্তিযুদ্ধ বিরোধী কামকাজ হচ্ছে। আওয়ামী লীগের কথা বাদ দিলাম, 2 লক্ষ মুক্তিযোদ্ধা পরিবার লোকজন রাস্তায় নামে না কেন? আপনার রাজ্জাক সাহেব আপনাদেরকে বলছে। আলেকজান্ডার বলছেন আইন উপদেষ্টার দপ্তর থেকে নোট যায় প্রতিদিন। খায়রুল কবির চৌধুরী তিনি বলছেন কার সাথে মব হবে, কার জামিন হবে, কার জামিন হবে না, মঞ্জুর হবে না ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, আলেকজান্ডার তিনি বলছেন ওবায়দুল কাদেরকে আপনার শোতে দেখতে চাই। জি ধন্যবাদ আপনাকে, চেষ্টা করব। নোট, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হুজুরদের ইনকাম হয়ে যাচ্ছে। অনেক মন্তব্য আসছেন দর্শক মন্ডলী, আপনাদের বক্তব্য সঠিক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যুক্ত হয়েছেন এবং আমাদের আজকের 2 জন অতিথিকে আপনারা নানান ধরনের প্রশ্ন করছেন বা আপনাদের মতামত আপনারা জানাচ্ছেন। আচ্ছা রাজ্জাক সাহেব, আপনার কাছে আমি রোকেয়া প্রাচী আপা, নির্বাচন কমিশনার, সিইসি যারা ছিলেন তাদের কথা বললেন। আমি আপনার কাছে এখন একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে সেনা প্রধানও কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু ক্ষমতায় এসছেন 23 বা কিছু একটা 23শে জুন 23-এর, হ্যাঁ 2023-এর 23শে জুন সম্ভবত এরকম কিছু। আচ্ছা, তো তিনি এসছেন, এটা তো আওয়ামী লীগ সরকারের অধীনে, এবং আওয়ামী লীগ সরকারের 24-এর যে নির্বাচন, এটাকে ভ্যালিডিটি দিয়েছে কিন্তু সেনাবাহিনী, এবং সেনাবাহিনীও তারা এই ভোটের অধীনে কাজ করেছে। ভোটকে আওয়ামী লীগ কিভাবে জয়যুক্ত হতে পারে সেটার জন্য কাজ করছে। এখন নেক্সট কি জুতার মালা সেনা প্রধানের দিকে যাবে বলে আপনার কি মনে হয়? এখন আপনাকে একটা কথা বলি, এই যে 2013, 18 এবং 24 একটা নির্বাচনের কথা বলা হয়, এটা কিন্তু খুব জ্ঞানী মানুষেরাই বলে যে এটা কোনো ভালো নির্বাচন হয়নি। একটা জিনিস হচ্ছে যে কি, আপনি 2013 সালে 96 সালের কথা মনে আছে আপনাদের? ওরা কিন্তু 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল। করার পরে 31শে মার্চ কিন্তু তারা আবার সেই পার্লামেন্ট বিরোধ করে তত্ত্বাবধায়ক সরকার দিয়া তারা আবার নির্বাচন করতে বাধ্য হয়েছে। আচ্ছা, সেই প্রধান নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সাদেক সাহেব ছিলেন। তো যাই হোক, আমি সেই কথা বলছি না, আমি কথাটা অন্য দিকে বলছি। আমি সাদেক সাহেবের কথা বলছি না, কারণ সাদেক সাহেব তো দায়ী করে লাভ কি, তাকে যখন নিয়োগ হতেন না সেটা বলি না, সেটা পরের কথা বলছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, সেদিন আওয়ামী লীগ কি করছিল? ওই যে একটা বাজে নির্বাচনের বিরুদ্ধে তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এবং সেই নির্বাচনের বিরুদ্ধে একটা গণ আন্দোলন সৃষ্টি করছিল, মানুষকে সেখানে সংগঠিত করতে পারছিল। সংগঠিত করার পরে তারা বাধ্য হইয়া পার্লামেন্টে ডিজলভ করছিল। 2013 সালে কি করলেন আপনারা মানে জামাতকে নিয়ে আগুন সন্ত্রাস করলেন, মানে 3500 গাড়ি পোড়াইলেন, 500 বাড়ি পোড়ালেন, মানে বাস পোড়ালেন, তারপরে বাসের ভিতরে মানুষ মারলেন, 19 জন পুলিশকে হত্যা করলেন, কিন্তু জনগণকে নামাইতে পারেন নাই। আপনাদের কাজটা ছিল সন্ত্রাসের ভিতরে। 2018 সালে নির্বাচন হলো, আপনি কি করলেন? বিএনপি জয়েন করলেন, জয়েন করিয়া প্রত্যেকটা নির্বাচনী এলাকায় ওনাদের পার্টি থেকে 2 জন 3 জন করে উনি নমিনেশন দিলেন। অনেকে বলে সেটা নাকি বাণিজ্য ছিল। তাহলে আপনি তো মানে ফুল হার্টেড নির্বাচনে আসেন নেই। তারপরে নির্বাচনে আপনারা 6 জন 7 জন আপনারা নির্বাচিত হলেন। আপনারা সংসদে প্রায় 2-2.5 বছর আপনারা ছিলেন, আপনারা মন খুলে কথা বলছেন সেখানে। তারপরে আবার 2024 সালে আপনারা গেলেন না। তাহলে আপনারা নির্বাচনও যাবেন না, আবার আন্দোলনও করতে পারবেন না। আপনাদের নির্বাচন করার জন্য এখন যদি মনে করেন যে একতরফা যখন নির্বাচন হয়,
তখন আমি মনে করেন যে একজন মানে নৌকা মার্কায় ভোট দিবে বা যে কোনো তার একটা পছন্দের মার্কায় ভোট দিবে, সে যায় না, মনে করেন আমি না গেলেও তো আমার ক্যান্ডিডেট হয়ে যাবে, কারণ প্রতিদ্বন্দ্বী নাই। তো এখানে তো এই যে ভোটার কম আসছে, এটার জন্য তো নির্বাচন কমিশন দায়ী না। নির্বাচন কমিশন। আর 2 নম্বর হলো যে এই যে নুরুল হুদা সাহেবকে যেভাবে অপমান করা হইলো, উনি প্রথম হইলো উনি একজন সিনিয়র সিটিজেন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি একটা সাব কমান্ডার, একটা সেক্টরের সাব কমান্ডার ছিলেন উনি। ওনার একটা মুক্তিযোদ্ধা হিসেবে ওনার বিষয়ে একটা সুনাম ছিল, উনি সচিব ছিলেন। ওনাকে রিটায়ারমেন্ট পরে ওনাকে ডাকা হইলো, সরকার যখন ডাকা হইলো ওনাকে নিল। এখন লোক কে নির্বাচনে অংশগ্রহণ করবে না, কে করবে না, ভোটার আসবে কি আসবে না, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না। ওনারা হইলো যে ওনাদেরকে যে জনবল দেওয়া হয় সেটা দিয়ে সুষ্ঠু নির্বাচন ওনারা করতে পারছেন কিনা সেটা হইলো বিষয়। 2018 সালের কথা বলে যে দিনের ভোট রাত্রে হয়েছে, ওই যে এখানে প্রশ্ন যখন উঠে তখন বললো যে কোনো একটা ফুটেজ দেখাইতে পারেনি এ পর্যন্ত, কোনো একটা ছবি দেখাইতে পারেন নাই, কোনো একটা ভিডিও ফুটেজ আসে নেই। তাহলে আপনার যে অপপ্রচার যখন কি ওরা গোয়েবলসে যে অপপ্রচার গুলাতে তারা খুব এক্সপার্ট, একটা কথাকে 100 বার বললে এটা নাকি সত্য হয়ে যায়। তো আজকে মানে নুরুল হুদা সাহেবকে যে অপমান করা হইলো, এটা প্রকাশ্য এই লোকটাকে দেখা গেল বিভিন্ন ছবিতে, সারা বিশ্বব্যাপী এটার মধ্যে নিন্দা হইলো, তাকে অ্যারেস্ট করা হইলো, 12 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হইলো। আপনাদের মনে আছে ঢাকা ইউনিভার্সিটি। জি ভাই, আমি বলি একটু, না মুক্তিযুদ্ধ এগুলো তো কেউ চাচ্ছে না 5ই আগস্টের পর থেকে, তো জুতার মালা পরালো বা কি পরাইলো সেটা তো কোনো বিষয়। এটা আপনি সঠিক বলছেন, কারণ উনি তো আমেরিকা বলছে না যে উনি রিসেট বাটন মানে টিপা দিচ্ছে, 47 থেকে 71 সব মুছে গেছে, বা মানে ইয়া পর্যন্ত সব মুছে গেছে। অবশ্যই জি, উনি সব মুছে ফেলবেন। বলেন, আমি আপনাকে বলি, জি আমাকে বললেন না, আমি যেটা বলেছি আপনি সেটাও যদি একটু বলেন। আপনার কথা তো বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময়ের সেনা প্রধান, ওনার গলায় কি এখন কি পরাবে, সেটা ফুলের মালা না জুতার মালা, সেই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এটা জনগণই ঠিক করবে, সরকারের এটা জনগণই ঠিক করবে। আমি আপনাকে বলি, ওই যে যেখানে আপনার আগ্নেয়গিরি হয় সেখানে কি হয়, লাভাগুলা মাঠে চাপা থাকে, যখন এটা জমতে উত্তপ্ত হয় এক সময় এটা উদ্গীরণ হয়ে যায়, উদ্গীরণ হইয়া সারা ওই এলাকাটা পুড়ে স্থায়ী করে দেয়। এখন আজকে যে আজকে যে মানে আপনার 5ই আগস্ট থেকে বঙ্গবন্ধুর বাড়ি করলো, লাখ লাখ আওয়ামী লীগের ছেলে মানে মানুষের বাড়িঘর ধ্বংস করা হইলো, কারখানা পড়াইলো, দোকানপাট পড়াইলো, মানে তারপরে এখন হিন্দুদের বাড়ি পড়াচ্ছে, তারপরে আজকে সিইসি বাইরে মব সন্ত্রাস, এই ক্ষোভগুলোকে আস্তে আস্তে জমা হচ্ছে। তো ওনার বোঝা উচিত, ওনার রিসেট বটন আর এই বটনে কিছু হবে না। যেদিন বিস্ফোরণ হবে এক জায়গা থেকে, একটা স্ফুলিঙ্গ থেকে এটা দাবানল শুরু হয়ে যাবে। কখন শুরু হবে উই ডোন্ট নো, বাট এটা শুরু হবে এই কারণ এই ক্ষোভগুলো তো জমা আছে, এটা একদিন বিস্ফোরণ হবে। আপনি আজকে মনে করেন যে এইভাবে কি চলতেই থাকবে? এখন আপনার কাছে কথা বলতেছি, আমাকে কালকে যে জুতার মালা পড়তে হবে না, আই ডোন্ট নো। এবং আমরা তো সেটা কেয়ার করতেছি না। অনেকে বলতেছে না যে মুক্তিযোদ্ধা নাই কেন, তো আমরা তো কথা বলতেছি, আমাদের মুক্তিযোদ্ধা কয়জন আছে জীবিত? যে কজন আছে, কিছু কিছু তো পারমানেন্ট হয়ে গেছে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমরা এখনো কথা বলি এবং বলবো, প্রয়োজন হইলে মানে আবারও আমরা সামনের কাতারে যাবো, যতক্ষণ শরীরে শক্তি আছে। মনোবল কিন্তু আমাদের এখনো যাবেও না। জি জি, ধন্যবাদ আপনাকে। রোকেয়া পাচ্ছি, আপনি কমেন্টস গুলো টুকটাক দেখেছেন কিনা আমি জানি না। আমি যুক্ত করতে চাই এই জায়গাটায়, সেটা হচ্ছে যে জি জি প্লিজ, 5ই আগস্ট সেনাপ্রধান বলেছিলেন যে দেশের মানুষের উদ্দেশ্যে আমার উপর আস্থা রাখুন, আপনাদের সকল কিছুর দায়িত্ব আমি নিলাম। আমি এখানে একটু একটা কথা বলে ফেলি। উনি আস্থা রাখুন বলছে, আমার একটা ব্যাখ্যা আছে। উনি আস্থা রাখুন বলছে, কাদেরকে বলছে? আপনাদেরকে তো বলে নাই। উনি আস্থা রাখতে বলছে, যাদেরকে বলেছে তারা আস্থা রেখেছে, সারা দেশে ভাঙচুর হয়েছে। উনি তো ঠিকই আছেন, ওনার কথা ঠিক আছেন, উনি সত্যবাদী এবং এই সরকারের সবাই সত্যবাদী, আমি সেটা মনে করছি। ওয়াকার সাহেব যে আস্থা রাখতে বলেছেন, আপনারা আপনাদের জন্য বলছেন নাকি? উনি বলেছেন ওনার লোকজনের জন্য, উনি যে কাণ্ডটা করেছেন সেই জন্য উনি আস্থা রাখতে বলেছেন।
প্রথমে জামাতের নেতাকে ডাকতেন। হ্যাঁ হ্যাঁ জি, কথা সেটা আবার বলেন। সারা বাংলাদেশে 3,500 পুলিশকে মানে হত্যা তো অনেক রকম আছে, যে ঠিক আছে একটা গুলি করলাম উনি মরে গেলেন, তা না, সব 3,500 পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, এমন ভাবে যে তার লাশটা দেখার মতো অবস্থা নাই। ফেসবুকে আপলোড করলে ফেসবুক থেকে পোস্টটা ডিলিট করে দেয়, মানে এত মর্মাহত দৃশ্য। এই যে 3,500 পুলিশের পরিবার, সাধারণ কথা। 4 লক্ষ নেতা কর্মীকে বিনা মানে মিথ্যা মামলায় জেলে রাখা, এই যে হাজার হাজার সনাতনী পরিবারের উপর নির্যাতন, মন্দির ভেঙে ফেলা, মসজিদের মানে মসজিদ পর্যন্ত মনে করেন চাঁদাবাজির ওখানে মারামারি করেছে, এই যে মাজার ভাঙচুর, কবর ভাঙচুর, আমি অন্য জায়গায় গেলাম না, এই যে নির্যাতনের জায়গাগুলো, যে নারীরা ধর্ষিত হয়েছে, সহিংসতার শিকার হয়েছে, জিন্স পরে যাওয়াতে গায়ের মধ্যে থুতু ফেলছে, এই সকল নির্যাতন যারা করছে, এবং এদেরকে তো লালন পালন পৃষ্ঠপোষকতা করছে ইউনূস সাহেব তার মব কিলিং বাহিনী দিয়ে। আমি আপনাকে সুনিশ্চিত ভাবে বলি যে আমাদের সেনাপ্রধান সাহেব ভবিষ্যতে কি করবেন আমি জানি না, ইউনূস সাহেবরা কি করবেন আমি জানি না। আমার শুধু এটুকু মনে হয় যে উনারা হয়তো যারা টপ জায়গায় বসে আছে, ওনারা হয়তো ওনাদের পাসপোর্ট ভিসা টিকিট হয়তো রেডি আছে, ওনারা চলে যাবেন, কিন্তু সেকেন্ড লেয়ার থেকে যারা আছেন তারা কি করবেন? লঞ্চে যেতে পারবেন না, বর্ডারও ক্রস করতে পারবেন না, কিছু করতে পারবেন না। বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে বলেছেন শান্তিপূর্ণ ভাবে রাজনীতি করতে, আমরা শান্তিপূর্ণ থাকবো, কিন্তু আপনাকে আমি বলি জনগণ তার মনের দুঃখ, হৃদয়ের রক্তকরণ থেকে জনগণ কিন্তু মব কিলিং বাহিনীকে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের ছাড়বে না, সেই না ছাড়ার দলের আপু, এই যে রশিদ হারুন, আপনি আপনার কথা প্রেক্ষিতে তিনি লিখেছেন রোকেয়া প্রাচী পুলিশ নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছেন, জি, এর জবাব আছে কিনা আপনার কাছে? আমার কাছে তো জবাব আছে, আমি কোনোভাবেই মিথ্যা তথ্য দিচ্ছি না। এই অনুষ্ঠানে আমি দায়িত্ব নিয়ে বলছি, যিনি বললেন আমি মিথ্যা তথ্য দিয়েছি উনি যেন প্রমাণ করেন, প্রমাণ করার অনেক মাধ্যম আছে, আমি মিথ্যা তথ্য দিচ্ছি না। 3,500-এর অধিক পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা সেটি শুনলাম। আমরা আবার কিছু কমেন্টস নিয়ে নিই। স্বাধীন 71 ওয়াকার ওয়াকথু, তবু ব্রাদার সুন্দর করে বললে ভালো। আব্দুল মুমিন, জনগণ তোমাদের খেয়ে আছে নাকি? আচ্ছা, তোমাদের খেয়ে আছে নাকি? আমার পড়াশোনা নষ্ট হয়ে গেছে ইদানিং। সেনাবাহিনী ফজলুল হক, সেনাবাহিনী দ্বারা দেশ রক্ষা হবে না, অযথা বেতন ভাতা খাচ্ছে, বিদায় দিয়ে চৌকিদার রাখাই ভালো। হ্যাঁ ফজলুল হক, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। অনেকে বলছেন সেনাবাহিনী, হ্যাঁ এখন তাদের 3,500 তালিকা দেয়, 3,500 তালিকা দিতে বলছে। তালিকা খুঁজতে গেলে এখন তো আরেক সমস্যা, তালিকাটা খুঁজবেন জানা অজানা, 3,500 তালিকা দেয়। আচ্ছা ঠিক আছে। রাজনীতি আজকে খিলক্ষেতে মন্দিরের প্রতিমা থাকা অবস্থায় বুলডোজার 32 ভেঙে দিছে, আর মন্দির টন্দির এগুলা কি? আমি মানুষের প্রশ্ন বুঝি না আসলে। 32 ভেঙে দিছে, টাওয়ার ভেঙে ফেলেছে, এখন মন্দির তো ওইটা তো মাটি দিয়ে বানায়, মূর্তি মাটি দিয়ে বানায়। ওরা বুলডোজার নিয়ে গেছে যে এটা সম্মান করছে, বড় বুলডোজার নিয়ে অনার করছে, যে সব ক্ষেত্রে একই অবস্থা হবে। 32 ভাঙা তো বুলডোজার, মন্দির ভাঙাতে বুলডোজার, সমান অধিকার, কোনো বৈষম্য থাকবে না। জি, আমি রাজেশ সাহেব, আপনি কিছু বলবেন কিনা? এই যে 10,000 মুক্তিযোদ্ধা নিয়ে শাহবাগে দাঁড়ালে সব পালাবে, সংগঠিত হবে, এখন কি অবস্থা আপনাদের মুক্তিযোদ্ধারা? একটু আমি আপনাকে বললাম তো, এই যে ক্ষোভগুলা তো জমা হচ্ছে, এই একটা যে কোনো জিনিস মানে আন্দোলন তো আপনার হঠাৎ করে হয়ে যায় না। যেমন এই যে 5 তারিখে যে আমরা চলে যাব, আজকে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হবে, সেটা তো কেউ বুঝে নাই। তো সেটা তো মেটিকুলাস ডিজাইনের একটা ব্যাপার ছিল, তো আমরা তো মেটিকুলাস ডিজাইনের মধ্যে নেই, আমরা তো আছি জনগণকে নিয়ে। বাংলাদেশে আওয়ামী লীগ আছে জনগণকে নিয়ে, আওয়ামী লীগের ইতিহাসটা হইলো জনগণের সাথে। তো এখানে তো কোনো ডিজাইনের কোনো ব্যাপার নেই, কারোর উপর নির্ভর করি আমরা না। আজকে আপনারা আপনাদেরই যারা সহযোদ্ধা আছে, যারা বিএনপি পন্থী অনেক সাংবাদিক আছে, ওনারাই জরিপ করতেছেন, সেখানে বলে যে 60% এখনো আওয়ামী লীগের পক্ষে মানুষ আছে। তো এখন দেখেন ওরা কিন্তু সব এক। আজকে চাচা ভাতিজা, তারপরে আপনার ওই যে আপনার মানে ওয়াকার ভাতিজা, সব ভাতিজা একদিকে। কি জন্য? ওই পাসিয়াবা যেটা বলছেন যে এখনো যদি
আপনার 2008 সালের মতো একটা নির্বাচন হয়, ওই 2008 সালে আমরা 230 আসনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। এবারে কত আসন হয় এটা বোধহয় মানুষ দেখাই দিতে পারতো আর কি, দেখাই দিতে পারতো। জি। হয়তো সেটা যে হবে না, নট দ্যাট, সেটা যে হবে না আমি আপনাকে বলি না। এখন এত কিছু হতাশার কিছু নাই, আমাদের মতো কিছু লোকের নিয়ে যাবে, শামসুলুদার মানে নুরুলহুদার মতো কিছু লোকের জুতা পেটা করবে। আবার জুতার পরিবর্তে যে জুতা আসে, এটা তো স্বাভাবিক জিনিস। এটা তো হইলো যে কি এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। তো এটা তো বৈজ্ঞানিক সূত্র, এটা তো আর কিছু করার নাই, এটা তো প্রাকৃতিক ব্যাপার। আপনি আপনি যে ছেলে, যে গরিব মানুষরা, আমার গ্রামে আমি আপনাকে বলি, ওই টং দোকান আছে না, যেখানে ওই 2-3-5টা বাড়ির মাঝখান দিয়ে ছোট্ট একটা দোকান বসে, যেখানে বসে চা খায়, একটু আড্ডা মারে, রাজনৈতিক গল্প করে, টেলিভিশন দেখে, টেলিভিশনে একটু সিনেমা দেখে, ওইরকম 3-4টা দোকান মানে পড়াই দেওয়া হয়েছে। একজনের এক চেয়ারম্যানের বাড়িতে যাই আরেকজন ঘর তুলে ফেলছে, তারপরে পুকুরের মাছ নিয়ে গেছে, তারপরে ভিটার আপনার গাছ কেটে ফেলছে। তো এই একটা ঘটনা তো 32 নম্বরটা তো, সেটা তো আর ইতিহাসটাকে বারবার বলে লাভ নাই। পাকিস্তান আমলে, জিয়ার আমলে, এরশাদের আমলে কেউ কিন্তু এটা সাহস করে না সেখানে হাত দিতে। আর তুমি এখানে হাত দিয়েছো, কোথায় হাত দিয়েছো? বাঙালির বুকের মধ্যে হাত দিয়েছো। সুতরাং এটা কি, জি। ইট উইল নট গো আনচ্যালেঞ্জ, এটা আনচ্যালেঞ্জ জি। চলে যাবে না। থাকবে। এটাকে ঠিক আছে। মানুষই এটাকে প্রতিরোধ করবে, জি, মানুষ জবাব দিবে এটা। জি জি, সেলিনা পারভিন অনেকবার আমাদেরকে কমেন্টস করছেন, শেখ হাসিনা ভিক্ষা জাগাচ্ছে, যেভাবে দেশের জন্য উন্নয়নের ভিত্তি গড়ে তুলেছিলেন সব শেষ করে আজকে এরা লুটে পুটে খেয়ে নিচ্ছে। আমরা অকৃতজ্ঞ জাতি, কৃতজ্ঞতার ন্যূনতম অনুভূতিও নেই। ধন্যবাদ সেলিনা পারভিন। আমি অনেকবার দেখছি আপনার কিন্তু আমি পড়তে পারিনি। আচ্ছা, ঠিক আছে। আর আরো আছেন, আরো অনেকেই কমেন্টস করছেন, অনেকেই আমরা সংখ্যালঘুদের নিয়ে কিছু বলবেন, সংখ্যালঘু নিয়ে কিছু কথা বলেন। সংখ্যালঘুদের নিয়ে আমরা কথা বলি, সংখ্যালঘু নয়, বাংলাদেশের নাগরিক। সবাই সবাই বাংলাদেশের নাগরিক, কেউ সংখ্যালঘু নয়, কেউ সংখ্যাগুরুও নয়। তো আমরা এই বিভেদটা আসলো কিভাবে, এটাও বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না। সামনের দিনগুলো ধানমন্ডি 32 বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে 65% শুধু অপেক্ষা করছে কখন আওয়ামী লীগ আন্দোলন ঘোষণা করবে। আচ্ছা আপু, আপনার কাছে আমি এখন যেটা জানতে চাই, একজনের প্রশ্ন করেছিলেন যে ওই যে কি যেন প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের এখন কর্মসূচি বা কি করণীয়, এই ব্যাপারে আপনি মাঝে মধ্যে কথা বলেন, আজকেও যদি একটু বলেন। আসলে ছাত্রলীগ, যুবলীগ এখন তো ব্যান্ড, কিন্তু তাদের করণীয় কি করবে তারা, এক ধরনের কোনো দিক নির্দেশনা কারো কাছ থেকে আপনারা পেয়েছেন কিনা, বা কারো দেয়া উচিত কিনা, অথবা আপনার ব্যক্তিগতভাবে কোনো বক্তব্য যদি থাকে সবার উদ্দেশ্যে? আছে নিশ্চয়ই। আমি তার আগে শুধু একটুখানি যে সনাতনী ধর্মের কথা বলেছিল, দেখেন সনাতনী ধর্মের মানুষজনের, সারা বাংলাদেশের মানুষকে কিন্তু ঐক্যবদ্ধের ডাক দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণপ্রভু। যখন সনাতনী ধর্মের মানুষ তাদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা বলার জন্য একজোট হলো, তখনই কিন্তু চিন্ময় কৃষ্ণপ্রভুকে মিথ্যা প্রহসনের মামলায় গ্রেফতার করা হলো এবং কোনো জামিন দেওয়া হচ্ছে না। সে কারণে যখনই কোনো আন্দোলন দানা বাঁধছে, সংখ্যালঘুদের বা সনাতনী ধর্ম বলতে চাই, আমি সংখ্যালঘু বলতে চাই না, তো তখনই কিন্তু তাদের উপর আঘাত এসছে এবং তাদের সে ঐক্যবদ্ধ আন্দোলনকে ভেঙে দেওয়া হয়েছে। এবং সেটা একটা ষড়যন্ত্র যে সনাতনী ধর্মের মানুষ যদি ন্যায়ের কথা বলে, এই মানে নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে এই সরকারের যে কিলিং বাহিনী, এই সরকারের যে নির্যাতন নিপীড়নের তথ্যগুলো বেরিয়ে আসবে। তো সেই কারণে তাদেরকে মুখ বন্ধ করা হয়েছে এবং তারা চায় না যে সনাতনী ধর্মের মানুষজন ঐক্যবদ্ধ হোক। আর আওয়ামী লীগের যে এই মুহূর্তে অবস্থান, আমরা আসলে যার যার জায়গায় থেকে প্রস্তুত হচ্ছি। একটা জিনিস তো বুঝতে হবে যে দেশের পরিস্থিতি, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিবে না, এটা আমরা স্পষ্ট বুঝে গেছি। এই মুহূর্তে সারা বাংলাদেশে তিনি কি করছেন, তিনি আওয়ামী লীগের সময় বা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সেগুলোর নাম পরিবর্তন করছেন, এবং তার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার প্রতিহিংসা। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার জন্য, আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে সেজন্য কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে। আমরা যে আন্দোলনে যাব, আমরা যখনই আন্দোলনে যাব তখনই আমাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা, বা তখনই প্রত্যেকটা এলাকার প্রশাসনকে বলা হচ্ছে আমাদেরকে যেন গ্রেফতার করা হয়, আর আনঅফিশিয়ালি নির্দেশ দেওয়া হচ্ছে আমাদের উপর যেন হামলা করা হয়। তো সেই কারণে আমরা এই মুহূর্তে আসলে কোনো সহিংসতায় যেতে চাই না। বঙ্গবন্ধু কন্যার যে নির্দেশ, সেটি হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে
প্রস্তুত থাকবো, কারণ তারা সহিংসতা করবার জন্য প্রস্তুত। কারণ থানা জেলখানা ভেঙে তারা যে পরিমাণ অস্ত্র গোলা বারুদ লুট করেছে সেগুলো এখনো তাদের কাছে আছে। তারপর সার্জিস আলম সহ তাদের অনেক এনসিপির অনেক নেতাই কিন্তু বহুবার বলেছে যে তারা সশস্ত্র সংগ্রামে যেতে প্রস্তুত। 5ই আগস্টে তারা সফল না হলে সশস্ত্র সংগ্রামে যেত, বা এর মধ্যে কিন্তু তারা অনেকবার সশস্ত্র সংগ্রামের হুমকি দিয়েছে। আমরা জানি বাংলাদেশ এখন জঙ্গি সন্ত্রাসী উগ্রবাদীদের অভয়ারণ্য। প্রশাসনকে সাথে নিয়ে তারা এই মব সন্ত্রাস চালাচ্ছে। সেরকম একটি জায়গায় আওয়ামী লীগের কার্যক্রমকে যখন নিষিদ্ধ করা হয়, তখন আওয়ামী লীগ যদি আন্দোলন সরাসরি যেভাবে রাজনৈতিক আন্দোলন সেটি করতে যায়, তাহলে যেটি ঘটবে সেটি হচ্ছে জুলাইয়ের মতো তারা আবারও লাশের রাজনীতি শুরু করবে, সহিংসতার রাজনীতি শুরু করবে, এবং সেটার দায়ভার বাংলাদেশ আওয়ামী লীগের ঘাড়ে আসবে। কিন্তু তারপর আমি আপনাকে বলতে চাই, দেখেন 4 লক্ষ নেতাকর্মী জেলে থাকার পরও বাংলাদেশ আওয়ামী লীগ তো বসে নেই। বাংলাদেশ আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মীরা কিন্তু জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে তাদের কর্মকাণ্ড করে যাচ্ছে। হ্যাঁ, সেটি তাদেরকে লুকিয়ে টেকনিক্যালি করতে হচ্ছে, কারণ এখানে বলি, এই যে 23শে জুন আপনাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেটা কি উদযাপন হয়েছে বাংলাদেশে? হাতুড়ি যে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, গলা কেটে ফেলা হচ্ছে, কুপিয়ে মারা হচ্ছে, এই যে লাশ ফেলছে, এই যে হত্যা রাজনীতি করছে, সেই কারণে বঙ্গবন্ধু কন্যার নির্দেশ আমরা যেন শান্তিপূর্ণভাবে আমাদের প্রস্তুতি নেই। আমরা প্রস্তুত হয়ে আছি, সময় যখন আসবে তখন জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে নামবো। দেখেন, এই 10-11 মাসে 30 লক্ষ মানুষ দরিদ্র হওয়ার লিস্টে চলে গেছে, অথচ 3 কোটি মানুষের নতুন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এই যে 30 লাখ দরিদ্র মানুষ, এটা তো ছিল না এই 10 মাসে। এই 30 লাখ দরিদ্র মানুষ কি বসে থাকবে? যাদের চাকরি চলেছে, লক্ষ লক্ষ শ্রমিকের চাকরি চলে গেছে। এই যে আমাদের এত এত সাধারণ মানুষের উপর সহিংসতা নির্যাতন হচ্ছে, এই সাধারণ মানুষ বসে থাকবে? মুক্তিযোদ্ধা পরিবারের মানুষজন একজন প্রশ্ন করেছিলেন যে মুক্তিযোদ্ধারা 2 লক্ষ মুক্তিযোদ্ধা কেন নামছে না? মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়ে যে নির্যাতন করা হয়েছে সেটা আমরা দেখেছি। মুক্তিযোদ্ধার পরিবারের মানুষ হিসেবে আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযোদ্ধারাও নামবে, পরিবারের সদস্যরাও নামবে। সকল কিছুর একটা যুদ্ধের একটা কৌশল আছে, আমরা নামবো, জনগণ নামবে। এবং আপনাকে আরেকটা কথা বলি আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমার কাছে যেটা মনে হয় যে যুগে যুগে কিন্তু আমরা দেখেছি ইতিহাসে, যখন পাপ বেশি হয়ে যায় তখন কিন্তু তার বিরুদ্ধে জনগণ নেমে আসে। আর বাংলাদেশ আওয়ামী লীগ সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ, কাজে এবারও রাষ্ট্রকে রক্ষা করবার দায়িত্বে, জাতির মুক্তির লক্ষ্যে, স্বাধীনতাকে পুনরুদ্ধারের লক্ষ্যে এবং এই সকল হত্যা নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগই আবার রাজপথে আন্দোলন করবে, নেতৃত্ব দেবে। সেটা হয়তো কবে এটি আমি বলার মানে আমার অধিকারের মধ্যে পড়ে না, আমার দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু আমরা রাজপথে এটা আপনাকে নিশ্চিত করে বলছি। ধন্যবাদ, ধন্যবাদ সেফাতুল্লাহ। আমার মনে হয় সেফুদা, লাভ ইজ পাওয়ার, লাভ নেভার ডাইস। সেফাতুল্লাহ সাহেব আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেফুদাকে অনেক ধন্যবাদ। আপনি একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, রাষ্ট্র যাতে সঠিক পথে এগিয়ে যায়। ডক্টর ইউনূস সাহেবকে আপনি কিছু পরামর্শ দিতে পারেন। আপনি যদি শুনে থাকেন, আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, কিছু উপদেশ, কিছু পরামর্শ যদি আপনার থাকে ভালো। ওই যে আবার সেফুদা বলছে হাই দাদা, হ্যাঁ তাহলে সেফুদা ঠিক আছে। আপনি বিভিন্ন সময় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন, শুধু শব্দ চয়নটা একটু এদিক সেদিক হয়ে যায়, শব্দ বোমা, কিন্তু আপনি সেটা ছাড়তে পারেন না, ঠিক আছে। কিন্তু তারপরেও সকল শ্রেণীর দর্শক যেহেতু আপনাকে ভালোবাসে, আপনার কথা শুনে, সেহেতু একটা কথাগুলো সবার উপযোগী করে বললে আরো ভালো। রাষ্ট্র গঠনে আপনার অনেক ভূমিকা আছে সেফুদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আমরা আরো কিছু কথা, আমরা সিফাতুল্লাহ, ওই যে উনি তো আপনি, হ্যাঁ, প্রাচীকে আমার শুভেচ্ছা, রুকেয়া প্রাচীকের শুভেচ্ছা। সেফুদাকে চিনছেন তো রাজ্জাক সাহেব? আপনার মতো বর্ষিয়ান একজন মানুষ, মুক্তিযোদ্ধা। উনি মুক্তিযোদ্ধা, কিন্তু উনি কিন্তু অনেক বিষয়ে কথা বলেন এবং অনেক জানেন, কবিতাও লেখেন। আমার অনুষ্ঠানে একবার আসছিলেন, তিনি কবিতা আবৃত্তি করেছেন। ভালো, আমরা শুধু কবিতা নিয়ে কথা বলেছি। তো তিনি অস্ট্রিয়া থাকেন, শারীরিকভাবে কিছুটা সুস্থ আছেন, সকলের দোয়া চেয়েছেন।
সাকসিফুদ্দা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই হিন্দে আবার অনেকজনের প্রশ্ন, মোহাম্মদ ওসমান গনি, সেফুদার শব্দ বোমা বিস্ফোরণ বিস্ফোরণ করুন। আরে বাপরে, সেফুদার শুভাকাঙ্ক্ষী অনেকে আছেন। এম এ রৌফ, তিনি কোনো দালানিকে আমার পক্ষ থেকে কোনো সহানুভূতি দেখাতে পারবো না। কি দালানি? দালান আপনার না? আচ্ছা, সাদিক রহমান, তিনি বলছেন সেফু দোস্ত, কি বলছেন সুয়ন্থম? আচ্ছা ঠিক আছে, যাক। রাজ্জাক সাহেব, আপনি কিছু বলুন, আপনার কিছু কথা শুনুন। আমি আজকে একটু এলোমেলো, ওই যে আমাদের ছেলেটা নাই, তো আমি কমেন্টস দেখাতে চাই, আপনাদের কথা শুনতে পারি না, কারো কথা বুঝতে পারি না, একটু দর্শকের কমেন্টস দেখাতে চাই। জি প্লিজ। আপনারা তো ওই যে আমরা বলি সাম্প্রদায়িক যে এটা সমস্যাগুলো আমরা বলি বাংলাদেশে, এরা যে শুধু হিন্দু হিন্দু তারপরে ভারত ভারত করে। আপনি ইতিহাসটা একটু আমাকে বলেন। এই যে মাজার গুলাতে হামলা করলো, মাজার গুলাতে কারা থাকে? সেখানে তো মুসলমান থাকে। তারপরে ওই মানে জি জি মাজার 108টা মাজারে তো তারা আক্রমণ করছে, ভাঙলো। তারপরে আবার অন্য ধর্মের মুসলিম। হ্যাঁ, আচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। সিফাতুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ। তারপরে সরমনের সাথে যখন ওই যে আরো গ্রুপে যখন কাটাকাটি হয়, মানে মিডল ইস্টে যখন কি শিয়া সুন্নি মানে গলা কাটাকাটি হয়, যখন কি আইএস হয় একদিকে, তো মানে এখানে আবার হামাস হয়, সেই হয়। তাহলে দেখা যাচ্ছে যে মুসলমানের যুদ্ধ করিয়াই যতগুলা মারা যায়, অন্য ধর্মের সাথে এতগুলা মারা যায় না। তো ধর্মটা মুসলমান, শিয়ারা কি মুসলমান? ওরা কি আল্লাহ বিশ্বাস করে? এক আল্লাহ বিশ্বাস করে না? করে তো। জি, এক আল্লাহ বিশ্বাস করে। এত বিভেদ এখন তো সেখানে আমাদের ধর্মের মধ্যে তো মানে মানে প্রচলিত আছে 73টা মতবাদ আছে নাকি? তো এখন মানে আপনি বলেন, এই যে আজকে মন্দিরের কথা বললেন, একটু কথাটা বলি। আজকে যে আপনার খিলক্ষেতে যে মন্দিরটা ভাঙা হইলো, কি জন্য বলা হইলো? এটা রেলওয়ে সম্পত্তি। বাংলাদেশে আজকে যদি রেলওয়ে সম্পত্তি হইতো, আজকে যদি এখানে মসজিদ হইতো, তাহলে কি করতো? তাহলে যাই বলতো যে ভাই আপনাদেরকে এটা সরাই ফেলেন, আপনাদেরকে আমরা আরেকটা জায়গায় দিচ্ছি, আপনারা সেখানে মসজিদ করেন। এইভাবে তো একটা দুইটা মসজিদের সরকারি জায়গাতে একটা দুইটা মসজিদ হয়নি তারা বাংলাদেশে 17 হয়েছে। কোনোটা ভাঙা হয়েছে, কোনোটা ভাঙা হয় নাই। হ্যাঁ, তাহলে কি করলো? এই যে আপনার গুলিস্তানের একটা মসজিদ ছিল, সেটা পরে দিয়া যাইয়া আপনার ওসমানী উদ্যানের ভিতরে নিয়ে আসে মসজিদটা করা হইলো। ওই যে আপনার রাজ্জাক সাহেব, আপনাকে একটু থামাই। সেফুদা আবার জানতে চেয়েছেন যে দাদা, হু ইজ দিস জেন্টলম্যান? আপনার কথা জানতে চেয়েছেন। সেফুদা উনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এবং ব্রিগেড 71-এর সভাপতি, না ব্রিগেড 71-এর সভাপতি, এবং তিনি কথা বলতে পছন্দ করেন বিভিন্ন বিষয়ে, সমাজ সচেতন একজন মানুষ। প্রথম পরিচয় হলে উনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে কথা বলেন, এবং আপনার মতোই মুক্তিযোদ্ধা। সো 71 ব্রিগেডের সাথে আছে, লড়াই করে যাচ্ছেন। যে সিফাতুল্লাহর বিষয়ে, সাহেবের বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে। মানে সিফাতুল্লাহ ভাই কিন্তু আমার সাথে ফেসবুকে যুক্ত আছে, ভুলে গেছে আর কি। ব্যস্ত মানুষ তো, ব্যস্ত মানুষ ভুলে গেছে আর কি। উনি আমার সাথে যুক্ত আছেন। উনি একটু মানে উনি দু একবার কথা হয়েছিল আর কি। তো সেই কথাই বলছি আর কি। আসলে ধর্ম জিনিসটাকে আপনি যেভাবে করেন, আজকে এদেরকে না ভাঙা বলা যাইতো যে তোমাদেরকে সময় দিলাম, তো অন্য জায়গায় শিফট করো, অথবা তোমাদেরকে আমরা জায়গা দিয়ে দিব। এখন এটা হচ্ছে যে দেখানো, লোক দেখানো, যে আমাদের ভয় দেখানো। ইউরোপ তো প্রত্যেকটা ক্ষেত্রে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করছে সে। ওই যে 32 নম্বর মানে 5ই অক্টোবর মানে বুলডোজার দিয়ে ভাঙলো, ওখান থেকে পিনাকি বলতেছে কলাবাগান থেকে বুলডোজার নিয়ে আসো। সিটি কর্পোরেশনের বুলডোজার সেখানে চলে গেল, সেখানে এটাকে ভাঙা হইলো। তো এখন হচ্ছে কি এই ভাঙা কি শেষ ভাঙা? আজকে এই আপনি এটা মানে আপনার শহীদ মিনার তো মানে পাকিস্তানি সেনারা শহীদ মিনারটা ভেঙে দিয়েছিল, তো এটা কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। আজকে আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ বাংলা একাডেমিতে তাদের যে ইয়েগুলো ছিল, মানে ওগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। কারণ এটা কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করতে হচ্ছে যে আপনি ওই সেনাবাহিনী প্রধানের কথা বলছেন, উনি যখন কি শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করলেন মানে সেনাবাহিনী মানে আপনার সহায়তায়, এবং তারা পৌঁছাই দিল তাকে ভারতে, তখন উনি কি বলছিলেন? উনি প্রথমে কাকে মানে আহ্বান করছিলেন, কার নামটা উচ্চারণ করছিলেন সেটা আমাদের মনে আছে।
মিস্টার শফিকুর রহমান জামাতের নেতা, তারপরে হইলো ওই আপনার জিএম কাদের, তারপরে যাইয়া লাইনে আসলো মিস্টার ওনার নাম কিনা ফখরুল ইসলাম আল্লাহ দিকে। তাহলে তো আমরা তো উদ্দেশ্যটা উদ্দেশ্য ভিডিও অসুবিধা হয় না। উনি তো বলছেন এনাফ ইজ এনাফ। উনি আপনারা এতদিন এটা বুঝেন না, আমার একটু বলতে দেন তো, এতদিন এটা বুঝলেন না? উনি প্রথমেই জামাতে ইসলামের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন ক্যান্টনমেন্টে, বিষয়টা তো পরিষ্কার। আর কিভাবে তিনি পরিষ্কার করবেন? না আমরা যে বুঝি নেই, এটা তো মানে এটা তো বুঝি নেই যে এটা তো ভাবার কোনো মানে কারণ নাই। আমরা বুঝেছি, ভালোভাবে বুঝতেছি। ওই যে পাশে আবার বলতেছেন যে কোনো আন্দোলন, যে কোনো মুভমেন্টের একটা সময় মানে আছে, এখন একটা যে কোনো ম্যাচুরিটি আছে। আমরা যখন কি এই ধরনের একটা আপনার মেসাকার হয়, বঙ্গবন্ধুকে হত্যার পরে আমাদেরকে গেইন করতে 21 বছর লাগছে। এখানে বোধহয় এখানে কিন্তু আমাদের করা লাগেনি, ইউনুসই তার নিজের পায়ে নিজে কোড়াল মারছে। বাংলাদেশের অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, শিক্ষা বলেন, বিচার ব্যবস্থা বলেন, কোনোটাকে সে আস্ত রাখে নাই, সবগুলো সে শেষ করে দিয়েছে। তার কবর সেই নিজে খুঁজছে। এখন শুধু একটু সময়ের ব্যাপার, কখন সেই আপনার একটা স্ফুলিঙ্গ শুরু হবে, দাবানলটা দেখার অপেক্ষায় আমরা আছি। তো সুতরাং এখানে নুরুল হুদা সাহেব কে জুতার মালা পরাইছে, কত জুতার মালা কত জায়গায় যাবে, এটার কোনো শেষ নাই। এখন ওই যে উনি যে পালাই যাবেন, প্যারিসে যাবেন, প্যারিসে যে জুতার মালা পরবে না, আমাদের আজকে প্রবাসী যারা আছে, আজকে মানে লন্ডন থেকে আরম্ভ করিয়া, আমেরিকা থেকে আরম্ভ করে, কানাডা থেকে আরম্ভ করে সারা ইউরোপে যারা আছেন, তারা কি বসে থাকবেন? উনি কি এত সোজা বেঁচে যাবেন? ওনার যদি দম থাকে, তাহলে ওনাকে সেই পুরস্কারটা দেওয়া হবে। এবং ওই যে বলতেছে যে সমস্ত জুতা, পুরান জুতা আমরা মানে সংগ্রহ করতেছি। হ্যাঁ, এখন ওইটা মানে আপনার এখানে কথা বলি ওঠার পরে আমার গলায় পড়তে পারে, বাট উই ডোন্ট কেয়ার। জি জি, থ্যাংক ইউ সেফাতুল্লাহ ভাই। দাদা আরেকটা কথা বলেছেন, ইউনিটস ভাতা খোর মুক্তিযোদ্ধা নাকি। আপনি কি ভাতা পান? আমি ভাতা খাই না। এই যে শব্দ বোমা শুরু হয়েছে এখন, শব্দ বোমা। জি বলেন। আচ্ছা আমি জি বলেন। আপনি কি জানেন কিনা যে 10 মাসে মব ও গণপিটুনিতে, যেটা আর কি সরকারি ভাবে হিসাব, সেটা হচ্ছে 174 জন আইন ও সালিশ কেন্দ্রের হিসাব মব ও গণপিটুনিতে। আর একই সময় 477টি হামলার শিকার হয়েছে পুলিশ, এটা হচ্ছে আইন ও সালিশ কেন্দ্রের হিসাব। তো এবং 460টি থানায় কি বলে আগুন, সন্ত্রাস, ভাঙচুর, লুটপাট করা হয়েছিল। সেই ফুটেজ গুলো সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আছে। যিনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন, আমি তার জন্য উত্তরটা দিলাম। জি না, আমি যেটা কি যেন বলতে চাইছিলাম, এই যে আজকে আমি একটু এলোমেলো মানে, আচ্ছা ভুলে গেছি। আপনি বলেন। বললাম দেশের যে অবস্থা ইসমাইল ভাই, সেখানে বাংলাদেশের মানুষ যারা আমাদেরকে বললো না বাটপার, দালাল, আমি বলবো যে দেশের পক্ষে দালাল হওয়াটাও, মানুষ তো ধরেন জন্ম নিলে মানুষ হয় না, কিন্তু একটা মুরগির বাচ্চা কিন্তু মুরগির বাচ্চাই হয়। কিন্তু একমাত্র মানুষকে জন্ম নেওয়ার পর মানুষ হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হয় মৃত্যু পর্যন্ত। তা আমাদেরকে যাদেরকে দালাল বলছে, আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে দেশের দালাল হওয়াটা অনেক বড় ব্যাপার। দেশের দালাল সবাই হতে পারে, তো আমরা সবাই দেশের পক্ষের দালাল। দেশ যখন ধ্বংসের মুখে, দেশে যখন মব কিলিং হয়, দেশে যখন আমার পাশের পাশের হিন্দু ভাইয়ের উপর আক্রমণ হয়, পাশের পাশের নারীর উপর সহিংসতা হয়, যখন 400 মুক্তিযোদ্ধার সনদ বাতিল হয়, মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয়, লম্বা লিস্টে গেলামই না, তো সেরকম যার সময় যদি আমরা দেশের পক্ষে থাকতে পারি, দেশের দালাল হতে পারি, কারণ আমাদেরও মবের ভয় আছে, আমাদেরও মৃত্যুর ভয় আছে, কিন্তু আমরা মনে করি যে মানুষ কি কোনো একদিন মরতেই হবে, বেঁচে জন্ম নিয়ে মরতে হবে। তো কাজেই মৃত্যুটা যদি দেশের পক্ষে দালাল হয়ে মৃত্যু হয়, আমি মনে করি যে এই মৃত্যু হাজার সালাম। নপুংসক মানে মেরুদণ্ডহীন কাপুরুষ হয়ে মরতে চাই না, দেশের বিপক্ষে যে মরতে চাই। জি
জি আপু, অনেক ধন্যবাদ। সেফাতুল্লাহ সেফু দাদা আবার বলছে জেনারেল ওয়াকার ইজ এ ভেরি ভেরি ডিপ্লোম্যাটিক পার্সন। জি দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর আমি রোকেয়া প্রাচী আপনার সাথে যুক্ত করে একটু বলতে চাই, পশু পাখি নিজ গুণে পশু পাখি, মানুষ মানুষ হওয়াটা খুব কঠিন। মানুষ হওয়াটা, মানুষ শব্দ ইউজ করলে যে মানুষ হয়ে যাবে তা না। পশু পাখি নিজ গুণে পশু পাখি, মানুষ হওয়াটা খুব কঠিন। যাই হোক, বেশি কথা আর বললাম না। ভালো, কনক সরোয়ার আমাদের সন্ত্রাস উস্কিয়ে দিচ্ছে এদেরকে। আচ্ছা, বনি আব্রাহাম তিনি বলছেন কনক সরোয়ার, ইলিয়াস হোসেন আর পিনাকি আমাদের দেশে সন্ত্রাস উস্কিয়ে দিচ্ছে, এদেরকে কি দেশে এনে কোনো বিচারের আওতায় আনা যায় না? আচ্ছা, একটা ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। 45,000 চাকরি খেয়েছে ইউনূস, তাদের অপরাধ আওয়ামী লীগ করে। মোহাম্মদ মাসুদ, 45,000 চাকরি। ও না, এটা তো এক পরিবার। এই যে এখানেও আমাদের বুঝতে ভুল হয়েছে রাজ্জাক ভাই। আমি একটু, আপনি মুরব্বী মানুষ, তারপরে আমি বলি যে সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব তো বলছেন 8 তারিখে যে একটা পরিবার হয়ে আমরা থাকবো, এক পরিবার হয়ে থাকতে চাই। উনি কোন পরিবারের কথা বলছেন সেটা নিশ্চয়ই আপনারা জানেন, সেটা এখন দেখতে পাচ্ছেন। বাকিদের চাকরি বাকরি কিছু হবে না, তবে চাকরি ছাড়া উনি হয়তো, আবার কেউ কেউ বলছেন যে চাকরি উনি পছন্দ করেন না, উনি পছন্দ করেন যে উদ্যোক্তা হতে, সবাই উদ্যোক্তা হোক, এবং সেটাই যেন হয়। আওয়ামী লীগের সবার চাকরি খাচ্ছে মনে ওই জন্য যে তোমরা উদ্যোক্তা হও, তোমরা চাকরি বাকরি করো না, এটা আমি পছন্দ করি না। ভালোর জন্য করতে পারেন। জি, আপনি তো মানে দেখছেন যে ওই আন্দোলনটা কি দিয়ে শুরু হয়েছিল, কোটা না মেধা? তো ওনাদের আমলে 1.5 লক্ষের উপরে সরকারি চাকরি অলরেডি হয়ে গেছে। পুলিশও কিছু চাকরি হয়েছে শুনলাম, ট্রেনিং ছাড়া, বুঝছেন না? জি, তো এটা থেকে হইলো। এখন আবার বলা হচ্ছে যে যারা জুলাইতে মানে আহত হইলো বা যারা মানে ওদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে এটা কি কোটা না গোটা, কোনটা? তাহলে জিনিসটা হচ্ছে যে কি, এখন এলো তারপরে আবার কি করতেছে, এই আমাদের যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, সেখান থেকে বলা হচ্ছে যে এখানে যারা মানে আপনার জুলাইতে 36 জুলাইতে যারা বিজয় অর্জন করছে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করা হবে, তাদেরকে ভাতা দেওয়া হবে 20,000, এবং যারা শহীদ হয়েছে তাদের 30 লক্ষ টাকা করে তাদেরকে দেওয়া হবে। তো সবকিছু মিলে এই যে মানে ওনারা জিনিসগুলো, তারপরে আমাদের ওয়াকার সাহেব তো বারবার বলছেন উনি মব সন্ত্রাস বন্ধ করবেন। তো মব সন্ত্রাস চলতেছেই। আপনি দেখছেন ময়মনসিংহে কি হলো, ওনার এক মেজর সাহেব কি ব্রিফিং দিলেন। উনি ব্রিফিং দিলেন যে যেই ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে ওনার সাথে কথা বলিয়া ওনারা কিছুই বুঝতে মানে ওনারা কোনো প্রমাণ পান নাই, কিন্তু ওনার মোবাইল চেক করা, মোবাইল বিভিন্ন অ্যাপ চেক করে দেখা যাচ্ছে যে উনি আওয়ামী লীগকে সংগঠিত করার কাজে ব্যস্ত আছেন। ওনাকে বহু কষ্ট করিয়া ওনার বিরুদ্ধে একটা অভিযোগ দাঁড় করতে পারছেন। তো ওনাকে মানে আপনার এই ফিল্ডে কেন নামানো হয়েছিল? ওনাকে আইন শৃঙ্খলা মবকে কন্ট্রোল করার জন্য। আর হইলো আপনি মবে সিএসসি কে একটা প্রধান নির্বাচন কমিশনকে আমরা জুতো দিয়ে পেটাবেন, আপনার বিরুদ্ধে আপনাকে অ্যারেস্ট করবে, পরের দিন সকালে আপনাকে মানে মুক্ত করে দেওয়া হবে, আপনার গলায় ফুলের মালা দেওয়া হবে। তো এই ফুলের মালা কোন মালা কার গলে যায় সেটাই তো দেখা যাক, সামনের দিকে দেখা যাবে। জি জি, অনেক ধন্যবাদ। আমরা একবারে শেষের দিকে, আপনার আপুর আর কোনো কথা আছে কিনা আপনি একটু যদি বলে দেন, শেষ করে দেবেন। জি, মানুষজনকে যারা এখনো মনে করছেন যে আলো চিকচিক করছে, নোবেল প্রাইজের মধ্যে একটা ঝিলিক দিচ্ছে, সেই ঝিলিক থেকে বেরিয়ে আসেন। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে কোনো লাভ নাই। দেখেন, দেশে গণতন্ত্রের কথা বলেছেন, তাহলে তো গণতন্ত্র মানে সকলের স্বাভাবিক জীবন যাপন থাকবে, তো সেটি তো হচ্ছে না। দেশের মানুষ আজকে মবের শিকার হচ্ছে, দেশের মানুষ আজকে দরিদ্র সীমার দিকে যাচ্ছে, দেশের মানুষের স্বস্তি নেই, শান্তি নেই। অর্থনীতি বলেন, সামাজিকতা বলেন, সব জায়গায় কিন্তু ধ্বংসের দোর করে আমরা পৌঁছে গেছি। এই সত্যটাকে বোঝার চেষ্টা করতে হবে জনগণকে। আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার চাইতে আমি বলবো যে দেখেন আগে দেশের শত্রু কারা। কয়েকজন মানুষ আজকের এই অনুষ্ঠানে কয়েকজন যেভাবে আমাদেরকে বললেন, সেই জায়গা থেকেই বলছি, এখনো কিছু মানুষ যারা এই রাষ্ট্রদ্রোহীদের পক্ষে কথা বলছেন, এটাও তার স্বাধীনতা, গণতান্ত্রিক চর্চা, আমি এটাকে শ্রদ্ধা করি। কিন্তু আমি বলবো আপামর জনসাধারণকে যে রিকোয়েস্ট করতে চাই সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশ অরক্ষিত, বাংলাদেশ ধ্বংসের মুখে।
কাজে বাংলাদেশকে বাঁচানোর জন্য সবাইকে সচেতন হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা যারা আজকে ভুলণ্ঠিত করেছে তারা কিন্তু সেই ৭১-এর পরাজিত শক্তি, তারাই সেই জঙ্গি বাহিনী যারা পুরো বাংলাদেশে মানে ৬৩ জেলার ৫০০ জায়গায় বোমাবাজি করেছিল। এই উগ্র জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতে, এই যুদ্ধটা আওয়ামী লীগের বিরুদ্ধে না, এই যুদ্ধটা বাংলাদেশের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবং এই যুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের সাথে আছে।